সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আপনাদের সকলকে ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আজকের আয়োজনে। দর্শক, সভ্যতার জন্মলগ্ন থেকে আমরা ছবি আঁকার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতাম। ছবি আঁকা ক্রমান্বয়ে পরিবর্তিত হয়ে এখন শিল্পচর্চার মাধ্যম হয়েছে। সেটি যে শুধুমাত্র শিল্পচর্চার মাধ্যম তা নয়, ছবি আমাদের ইতিহাসকে সংরক্ষণ করে। প্রিয় দর্শক, আজ 25শে মার্চ কাল রাত এবং আগামীকাল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। চ্যানেল আই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রংতুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠানটি 17 বছর ধরে উদযাপন করে আসছে। সেই ধারাবাহিকতায় কাল 11:30 থেকে রংতুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এবং সেখানে বিভিন্ন চিত্রশিল্পীরা ছবি আঁকেন, বাচ্চারা ছবি আঁকেন, কবিতা আবৃত্তি হয়, আরও নানান আয়োজনের মাধ্যমে দিনটিকে আমরা পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করি। আজ আমাদের সাথে সেই নিয়ে কথা বলার জন্য দুজন চিত্রশিল্পী রয়েছেন। আছেন এম এ মান্নান এবং আছেন জাহিদ মুস্তাফা। স্বাগতম আপনাদের। কেমন আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। শুরুতে যদি মান্নান আপনার কাছে শুনি একটু, যে আপনি তো একদম শুরু থেকে আমাদের এই রংতুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠানটির সাথে আছেন, সেটা সম্পর্কে একটু শুনি প্রথমেই। তখন এখন 17 বছর যদি আমরা ধরি, তখন সনটা কত ছিল ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তবে প্রথম থেকে আমি অংশগ্রহণ করেছি এই অনুষ্ঠানে। আমার সঙ্গে আরও অনেক শিল্পী ছিলেন যারা এখন বেঁচে নেই অথবা বিভিন্ন পেশায় বিভিন্ন দিকে চলে গেছে। এখন নতুন নতুনরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমি এই যে প্রথম থেকে যারা এঁকেছে, এরকম শিল্পীর সংখ্যা কম রয়েছে। একমাত্র আমি বোধহয় থাকবো কালকে, আর আমাদের সঙ্গে আফজাল হোসেন থাকবেন। সে প্রথম থেকেই আছেন এবং খুব প্রাণবন্ত উপস্থাপনায় এই অনুষ্ঠানটা প্রচার করা হয় সেদিন। এবং আমরা শিল্পীরা দল বেঁধে আসি, প্রায় প্রথম থেকে 50 জনের মতো শিল্পী আসতাম, ছবি আঁকতাম এবং মুক্তিযুদ্ধকে নিয়ে ছবি আঁকা হতো। সেটা কোনো নির্দেশনা ছিল না যে এইটা আঁকতে হবে। যার যার চিন্তায় সে মুক্তিযুদ্ধকে তার ক্যানভাসে তুলে ধরা হতো। এইভাবেই আমরা এই মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য অথবা স্মরণ করার জন্য, মুক্তিযোদ্ধার প্রতি তার শ্রদ্ধা জানাবার জন্য আমরা এই অনুষ্ঠানটা নিয়মিতভাবে অংশগ্রহণ করি এবং মানুষ এটাকে খুব উপভোগ করে। এটা একমাত্র চ্যানেলাই করে থাকে এরকম একটা অনুষ্ঠান। ওখানে আবার শিশু শিল্পীদের সাথে আপনাদের মতো প্রতিভাবান শিল্পীরা থাকেন। আমরা ছোট্ট পরিষদ থেকে শুরু করে একদম এখন চ্যানেল আই প্রাঙ্গণে বিশাল আয়োজনের সাথে করে থাকি। জাহিদ মুস্তাফা, আপনার কাছে যদি একটু আসি, যে আপনিও তো প্রায় দ্বিতীয় বছর থেকে একদম বলা যায় শুরু থেকেই ছিলেন, আপনার অভিজ্ঞতাটা কেমন বা কিভাবে দেখেছেন? আসলে যে কথা বললেন আমাদের শিল্পী আব্দুল মান্নান, সেই ধারাবাহিকতায় আমি বলতে চাই যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এবং তার যে আবেগ এবং তার যে অনুভূতি, সেটিকে আমরা শিল্পী হিসেবে আমাদের চিত্রপটে তুলে ধরার আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আমার কাছে মনে আছে যে আমি দ্বিতীয় বছর যখন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তখন মুক্তিযুদ্ধ জাদুঘর ছিল সেগুনবাগিচায়। সেখানেই কিন্তু এই অনুষ্ঠানটা শুরু হয়। মানে চ্যানেল আই মুক্তিযুদ্ধ জাদুঘরকে সহায়তা করার জন্য এই অনুষ্ঠানটির আয়োজন করে এবং এই আয়োজনে যে শিল্পীরা ছবি আঁকেন, যে আঁকা ছবিগুলো, সেগুলো বিক্রির অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘরকে চ্যানেল আই প্রদান করতেন এবং এইটা একটা মহতী উদ্যোগ। এবং এই উদ্যোগের সঙ্গে যে নতুন প্রজন্মের, মানে আমাদের যারা শিশু শিল্পী, তাদেরকেও কিন্তু আমরা এইখানে আমরা এই প্রাঙ্গণে কিন্তু তাদেরকেও আমরা পেয়ে যাই। এবং যেটা মনে হয় যে বড়দের সঙ্গে ছোটদের একটা মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়াটা ঘটার কারণে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সচেতনতা সেটা কিছুটা হলেও হয়তো তৈরি হয়। যদিও আমাদের ইতিহাস সচেতনতা, জাতি হিসেবে ইতিহাস সচেতনতার জায়গাটাই কিন্তু আমাদের কিছু সমস্যা রয়ে গেছে বলে মনে হয়। কারণ হলো যে আমরা বর্তমানটাকেই হয়তো বেশি প্রাধান্য দিচ্ছি, অতীত ইতিহাসকে, যে ইতিহাস আমার গৌরবের, সেই ইতিহাসের যে আমাদের যে তুমুল গৌরব স্পর্শী একটা ভূমিকা, সেটিকেও হয়তো আমরা নতুন প্রজন্ম হয়তো ওইভাবে অনুভব করি না। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটায় চ্যানেল আই যে কাজটা করছে,
এটার মাধ্যমে নিশ্চয় করে আমরা যে বাধা আছে এগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। একদম মিথস্ক্রিয়ার কথাটা যে বললেন, এই যে বড়দের থেকে শিশুরা পর্যন্ত এই যে ছড়িয়ে যাওয়াটা, ইতিহাসটাকে এভাবে আরেকজনের মধ্যে দিয়ে দেওয়াটা, ছড়িয়ে দেওয়াটা, এই প্রয়াসটাই যেন থাকে। এবং মান্নান, আপনার কাছে যদি আবার একটু শুনি যে আপনি তো মুক্তিযুদ্ধ একদম প্রত্যক্ষভাবে দেখেছেন, তো এই যে ওই মুক্তিযুদ্ধটা এখন রংতুলিতে ফুটিয়ে তোলেন, এই ব্যাপারটা কেমন উপভোগ করেন? আসলে মুক্তিযুদ্ধটা তখন শুধু অস্ত্র নিয়ে সম্মুখ যুদ্ধই যে হয়েছে সেটা ঠিক নয়। এই ৭১-এর ২৫শে মার্চ রাত্রে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে আক্রমণটা করলো সাধারণ জনতার উপরে, নিরস্ত্র জনতার উপরে, সে তখন থেকে বিভিন্নভাবে এই মুক্তিযুদ্ধটাকে ছড়িয়ে দেওয়া হলো সাধারণ মানুষের মধ্যে, এবং প্রত্যেকটি লোক তখন এই মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে। গ্রামে গঞ্জে, এখানে সেখানে, শ্রমিক, কৃষক, মজুর প্রত্যেকে এই মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে। যেমন ধরেন ২৫শে মার্চের রাতের যে আক্রমণটা, তারপরে ২৬শে মার্চ চলল, ২৭শে মার্চ যখন কারফিউ লিফট করা হলো তখন হাজারে হাজারে লোক ঢাকা থেকে গ্রামের দিকে ছুটেছে আশ্রয়ের জন্য। এবং এই গ্রামে কোনো গাড়ি ছিল না যাওয়ার জন্য, হেঁটে হেঁটে মানুষ গেছে, কেউ একটু নৌকার সাহায্য নিয়েছে, কেউ হয়তো সামান্য কোনো গাড়ি ছোট্টখাট্ট দূরত্ব পার হয়েছে এমনিভাবে। এবং এই যে পথে যাওয়ার ৪-৫ দিন সময় নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছেছে, সেখানে এই পথে যে সমস্ত লোকরা বসবাস করতেন তারা প্রত্যেকটা লোককে তাদের সংসার থেকে খাওয়ার ব্যবস্থা যে যতটুক তার ক্ষমতা অনুযায়ী এই মানুষগুলোকে সহায়তা করেছে। আমি মনে করব তারও একজন মুক্তিযোদ্ধা। এমনিভাবে আসলে সেটা জনযুদ্ধ ছিল, তো প্রতিটি মানুষ তখন যুদ্ধে অংশগ্রহণ করেছে যার যার অবস্থান থেকে যে যেভাবে পেরেছে। আজকের যেখানে আসলাম আমরা তো রংতুলিতে করেছি, যেমন চিত্রশিল্পীরা তখন ছবির মাধ্যমে করেছে, তারপরে লেখকরা লেখালেখির মাধ্যমে, হ্যাঁ লেখালেখির মাধ্যমে করেছে, এবং শিল্পী করেছেন গানের মাধ্যমে, গানের শিল্পীরা করেছে, তারপরে বাক মুক্তিযোদ্ধারা করেছেন। এইরকমভাবে সবাই একটা অংশগ্রহণ ছিল। কতিপয় লোক যারা বাংলাদেশ চাচ্ছিল না, তাছাড়া সবাই এদেশে একজন মুক্তিযোদ্ধা আমি মনে করি। এবং আপনাদের কাছ থেকে যখন আমরা শুনি মুক্তিযুদ্ধের কথাগুলো, গল্পগুলো, তখন কিন্তু আমরা এখনো শিহরিত হই, কি রোমাঞ্চকর অনুভূতি। এবং সেটি যখন রংতুলিতে দেখতে পাই, চিত্রিত হয়, এর একটা প্রয়াস হচ্ছে আমাদের রংতুলিতে মুক্তিযুদ্ধ। এটি খুবই চমৎকার ব্যাপার। আমরা স্ক্রিনে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রংতুলিতে গল্পের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা রংতুলিতে মুক্তিযুদ্ধের কিছু কিছু অংশ দেখতে পাচ্ছি। এবং জাহিদ মোস্তফা, আপনার কাছে যদি আবার আসি, যে ভিটিভির কথাটা যখন শুনছিলাম যে ভিটিভিতে আপনারা শিল্প নির্দেশনা বিভাগের দায়িত্বে ছিলেন, সেই অনুভূতিটা আপনার থেকে একটু শুনি, এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল? আসলে মানে বাংলাদেশে টেলিভিশনের পথিকৃৎ হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, যেটি পাকিস্তান আমলে এটা প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে, এবং পরবর্তীতে যেটা ১৯৭১-এ আমাদের বিজয় অর্জনের মধ্য দিয়ে এটা বাংলাদেশ টেলিভিশন নামে রূপান্তরিত হয়। সেটি আসলে এই মানে একেবারেই এই সত্যিকার অর্থে বলা যায় যে উপমহাদেশের মধ্যে একটি একেবারে প্রথম দিককার টেলিভিশন। এবং এই টেলিভিশনে কিন্তু যারা তখন যুক্ত ছিলেন, সে সময় থেকে সেই ৮০-৯০ দশকে যারা যুক্ত হয়েছেন, সবাই কিন্তু একটা প্রগতিশীল দৃষ্টিভঙ্গি ছিল সবারই। এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে বৈশিষ্ট্য, সেটিকে ধারণ করেই কিন্তু অনুষ্ঠান পরিকল্পনা, তারপরে বিভিন্ন রকমের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের মধ্যে সেই সচেতনতাটা কাজ করেছে। তো এবং সেটার ধারাবাহিকতায় আমি যখন ৯০ দশকে বাংলাদেশ টেলিভিশনে শিল্প নির্দেশক হিসেবে যোগ দিই, তখন কিন্তু আমার যে পূর্বসূরি যারা আছেন, এখানে শ্রদ্ধেয় মান্নান ভাই আছেন,
এবং আমি আরও অনেকেই শ্রদ্ধেয় আনোয়ার হোসেন, শ্রদ্ধেয় কেরামত মৌলা, শিল্পী মহিউদ্দিন ফারুক, হ্যাঁ শিল্পী ইমদাদ হোসেন ছিলেন, ওনাকে আমি হ্যাঁ ভাষা সৈনিক, ওনাকে আমি ওখানে পাইনি, তার আগেই উনি ওখান থেকে পরে ওই ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের যেটা ডিজাইন সেন্টার সেখানে চলে গেছেন। যাই কিন্তু তার সাথে আমাদেরও পরিচয় ছিল যে তিনি সমস্ত প্রগতিশীল কর্মযজ্ঞে শিল্পীদেরকে সমবেত করতেন, এক করতেন তিনি, শিল্পী ইমদাদ হোসেন। তো যাই হোক, এই যে শিল্পীদের ভিতরে যে একতার যে জায়গাটা, সেই জায়গাটার কিন্তু আমি বিটিভিতে যোগদান করে সেই জায়গাটা কিন্তু আমি পেয়েছি, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এখনো পর্যন্ত আমার মন ও মনন, আমার যে দৃষ্টিভঙ্গি, সেটি কিন্তু সেখান থেকেই গড়ে উঠেছে। এবং একতার যে কথাটি বললেন, দেশের ব্যাপারে আসলে আমরা জাতি হিসেবে সবসময় একতাবদ্ধ হয়ে গিয়েছি। এম এ মান্নান, আপনার সাথে যখন একটু আগে এখানে বসে কথা বলছিলাম, তখন শুনছিলাম যে আপনি কিন্তু 1971-এ মুক্তিযুদ্ধের সময় তখন ভিটিভিতে কাজ করছেন। তখন যে এই যে মুক্তিযুদ্ধটাকে মানুষের সামনে তুলে ধরার ব্যাপারটা, এই সুযোগটা পাওয়াও কিন্তু খুব বড় ব্যাপার। তখন আপনি কিভাবে কাজ করছিলেন? তখন এই ব্যাপারগুলো মানুষকে কিভাবে বোঝানোর বা দেখানোর, তখন শিল্পের মাধ্যমে কিভাবে প্রকাশ করেছেন? তখন তো টেলিভিশনে আমরা যারা চাকরি করতাম তারা তো এই 26শে মার্চের আগেই একটা যুদ্ধের মধ্যে চলে যাই। এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্নভাবে এই যুদ্ধের কথা বলা হতো মানুষকে উৎসাহিত করার জন্য, এবং আমরা সেইভাবে শিল্প নির্দেশনার কাজগুলি করতাম। প্রযোজকরা তাদের অনুষ্ঠানগুলি সেভাবে তৈরি করতেন। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় শিল্পী মুস্তাফা আনোয়ার স্যার, উনি এই অনুষ্ঠানের প্ল্যানিংগুলি এত চমৎকার করতেন যে মানুষ অভিভূত হয়ে যেত এই অনুষ্ঠানগুলো দেখে। গানে, নাটকে, আলোচনায়, তারপরে শিল্প নির্দেশনায়, সব কিছুর মধ্যেই মুক্তিযুদ্ধটাকে এমনভাবে করা হয়েছিল যে মানুষ অভিভূত হয়ে যেত এই টেলিভিশনের অনুষ্ঠান দেখে, এবং উৎসাহিত হতো মুক্তিযুদ্ধের যাওয়ার ব্যাপারে। এবং আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এর চারুকলায় পড়েছেন, এরপরে যখন আপনি ছবি আঁকছেন, তখন আপনি আপনার শিক্ষক হিসেবে কাদেরকে পেয়েছেন, সেই কথাগুলো একটু শুনুন। আমি তো সবাইকেই পেয়েছি, যেমন আবেদিন স্যার তখন আমাদের প্রিন্সিপাল, জয়নুল আবেদিন, আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন। উনি নিয়মিত ক্লাস নিতেন না তখন আমাদের সময়টায়, উনি নিয়মিত ক্লাস নিতেন। ধরেন শিল্পী কাইয়ুম চৌধুরী, তারপরে আনোয়ার হোসেন, কারামত মাওলা, ইমদাদ হোসেন, তারপরে এরকম অনেক শিল্পী ছিলেন যারা তার সরাসরি ক্লাস নিতেন। আর আমাদের সময় ক্লাসগুলো অনেক বেড়ে যায় এবং উনি সময় দিতে পারেননি। উনি মাঝে মাঝে ক্লাসে এসে আমাদের ড্রয়িং দেখাতেন, ছবির ব্যাপারে গল্প করতেন, না ছবি কিভাবে আঁকতে হবে সেগুলো বলতেন। উনি যেটা বলতেন মূল কথা, যে তুমি যে ছবিটা আঁকবে সেটা ভালো করে দেখবে, তা নাহলে তোমার দেখাটা যদি ঠিক না হয় তাহলে ছবিটা ঠিক হবে না। তো আমরা সেগুলো অনুসরণ করতাম অক্ষরে অক্ষরে তার কথাগুলো। উনি আউটডোরে চলে যেতেন শিল্পীদেরকে নিয়ে, ছাত্র শিল্পীদেরকে নিয়ে, সেখানে গিয়ে সারাটা দিন কাটাতেন, ছবি আঁকতেন, ছাত্ররাও তার সাথে ছবি আঁকতেন। আমি কেরামত মাওলা সাহেবের কথায় জেনেছি যে উনি একসময় ওনাদেরকে নিয়ে আউটডোরে গিয়ে বুড়িগঙ্গা নদীতে ছবি আঁকতে যেতেন। তো নৌকায় বসে ছবি আঁকাটা উনি সবাই আঁকতো, কিন্তু উনি আঁকতেন না। উনি আঁকতেন না, তখন এরা জিজ্ঞেস করতেন যে স্যার আপনি আঁকছেন না কেন? উনি বলতেন, মিয়া শুনো, এই যে নৌকায় বৈশা যে নৌকাটা দোলে, এইটা তো অনুভব করতে হইব। এইটা যখন তুমি ভালো করে বুঝতে পারবা তখন তুমি নৌকার দোলার একটা ছবি ভালো আঁকতে পারবে। এইরকম মানে নানানভাবে উনি ছাত্রদেরকে উৎসাহিত করতেন, শিখাতেন, পদ্ধতিগুলি বলতেন, এবং আমরা তো মহা আনন্দে এই কাজগুলো করতাম। আর আমি 60-এর দশকে টেলিভিশনে যোগদান করি। পুরো মুক্তিযুদ্ধটাকে আমি দেখেছি, অংশগ্রহণ করেছি, এবং নানানভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, সেই যে 25শে মার্চ রাত্রে, সেই কালো রাত্রে
আমি এখনকার জহুরুল হক হল যেটা, ওটা ইকবাল হল ছিল, ওই রাতে আমি ওখানে অবস্থান করেছি এবং আমি ওখান থেকে বেঁচে গেছি। আমি এখন জীবিত একজন ওই সাক্ষী। দিনের কাহিনীটা একটু শুনি। এটা অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে, একটু আমি সময় তো সংক্ষেপে পারবো শুনি, না। যেহেতু 25শে মার্চ ধরেন, আমাদের আমরা টেলিভিশন থেকে কাজ শেষ করে রাত্রে ট্রান্সমিশন শেষ হওয়ার পরে বাসায় গেলাম। আমার বাসাটা ছিল ইকবাল হলে, মানে জহুরুল হক হলে পুকুরের পশ্চিম পারে, ওই স্টাফদের জন্য ঝুপড়ি মতো ঘর ছিল। আমার বাবা চাকরি করতেন ইকবাল হলে, আমার বাবা ছিলেন ইকবাল হলের নাইট গার্ড। আচ্ছা, তো সেইখানে আমার বাবা, ওনারা চলে গেলেন 4-5 দিন আগেই গ্রামে চলে গিয়েছিলেন পরিস্থিতি দেখে। আমি যেহেতু চাকরি করি টেলিভিশনে, আমি ছুটি পাইনি, আমি যেতে পারিনি, আমাকে থাকতে হয়েছে রাত্রে ওখানেই। আমার সঙ্গে আমার বড় ভাই ছিলেন, তার পরিবার ছিলেন। তো ওই রাত্রের গোলাগুলি এবং ইকবাল হলে যে কয়জন ছাত্র সমন্বয় ছিল তাদেরকে মেরেছে, যারা ডিউটিতে ছিল দারোয়ান এবং এরা, তাদেরকে মেরেছে এবং আশেপাশে যত লোক পেয়েছে সবাইকে হত্যা করেছে। সে এক করুণ দৃশ্য। আমরা এই রাত্রেবেলা, আমার ঘরটা ছিল কাঁচা ঘর, যে ঘর আমি থাকতাম, ছাপড়া ঘর, বেড়া দেওয়া। তো আমি ভাইকে বললাম যে যেভাবে গোলাগুলি হচ্ছে, শেলিং হচ্ছে, যদি এখানে একটা শেল পড়ে তাহলে আমরা কেউ বাঁচবো না। আমরা একটু দূরে এই স্টাফ কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের স্টাফ কোয়ার্টার ছিল, সেখানে গিয়ে একটা নিচতলায় একটা রুমে আশ্রয় নিলাম। ওখানে আশ্রয় নেওয়ার পর দেখি সেখানে ভিতরে আগুন জ্বলছে এবং শেলিং করছে, যে একেবারে ওয়াল বিশাল ফাঁকা হয়ে ওয়াল দিয়ে শেল ঢুকছে এবং সেখানে প্রচুর অগ্নি তখনও জ্বলছিল। আমি কি করলাম, এই অন্ধকারের মধ্যে খুঁজে খুঁজে বাথরুমে গিয়ে বালতি নিয়ে পানি নিয়ে ওই আগুন নিভালাম। তো এই নিভাবার পরে ওই রাত ওখানে কাটালাম। 26 তারিখ ওখানে রাত কাটালাম, 26 তারিখ দিনও রাত কাটালাম। 27 তারিখ সকাল 10টায় যখন কারফিউ লিফট হলো, তখন ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা। বেরিয়ে গিয়ে যাওয়ার পথে, এবং ইকবাল হলে যে সমস্ত লোকগুলিকে মেরেছে তাদেরকে মেরে একটা জায়গায় স্তূপ করে রেখেছে, অনেকগুলো লাশ। এবং যাওয়ার পথে এই রাস্তায় প্রচুর লাশ, রক্তে রক্তাক্ত অবস্থা, এই দেখে মানে মাথা ঠিক রাখা যায়নি। কি অকল্পনীয়! আমি 7 দিন পর্যন্ত কিছু খেতে পারিনি। এই দৃশ্যের কথা মনে হলে আমি এখনো শিউরে উঠি যে কি অবস্থার মধ্যে আমরা বেঁচে গেছি। এই যে আঘাতটা, এই আঘাতের প্রতিঘাত দেওয়ার জন্য মানুষ চরমভাবে তৈরি হলো এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এবং সেই যে কালো রাত, সেই ভয়ঙ্কর রাত, সেই থেকে তো আমাদের স্বাধীনতাটা এসেছে আসলে। যে আজ সেই কালো রাত, কাল আমাদের স্বাধীনতা দিবস। এই এত কষ্টের মধ্য দিয়ে বাঙালি জাতি গিয়েছে বলেই আমরা বিজয় অর্জন করতে পেরেছি। এবং কাইয়ুম চৌধুরীর কথাটা আপনি বলছিলেন, উনিও কিন্তু আমাদের রংতুলিতে মুক্তিযুদ্ধ আয়োজনে এসেছে। এবং জাহিদ মুস্তাফা যেটা বলছিলেন যে মিথস্ক্রিয়াটা একদম শিক্ষক থেকে ছাত্র পর্যন্ত চলে আসে, খুবই চমৎকার ব্যাপার আসলে। এই যে তেমন কোনো স্মৃতি কি মনে আছে এখন, যে আপনার শিক্ষকের সাথে আপনার মেমোরি, যেটা আপনি যখন ছবি আঁকতেন এবং আপনি এখন শিক্ষক হয়েছেন, এখন আপনার ছাত্ররা আছে, তাদের সাথে আপনার কোনো মনে করার মতো ঘটনা মনে পড়ে কিনা? কাইয়ুম চৌধুরী স্যার আমাদের তো শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক উনি ছিলেন। এই দেশে যখন এই যে আর্ট ক্যাম্প হওয়ার সময়টা শুরু হলো, তখন এই সিনিয়র জুনিয়র এইসব মিলে একটা আর্ট ক্যাম্পে আমরা অংশগ্রহণ করতাম এবং তারা যেভাবে আঁকতেন আমরা দেখতাম, উৎসাহিত হতাম। এবং আমাদের জুনিয়ররা এখন অংশগ্রহণ করছে, আমরা কি আঁকছি সেটা তারা দেখছে এবং শিখছে, তারা উৎসাহিত হচ্ছে। এমনিভাবে আসলে ধারাবাহিকভাবে এই ছবি আঁকার বিষয়টা, এই মুক্তিযুদ্ধের বিষয়টা এক স্তর থেকে আরেক স্তরে ছড়িয়ে পড়ছে। জাহিদ মুস্তাফা, আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা বা অনুভূতি কেমন? আপনিও তো এই চিত্রকলার সাথে জড়িত আছেন এবং ছবি আঁকছেন সবার সাথে। আমি আমাদের শিক্ষক সম্পর্কেই বলি যে আমাদের শিক্ষক, আমি কাইয়ুম চৌধুরীকে দেখেছি এইখানে এই প্রাঙ্গণে তিনি ছবি এঁকেছেন
রফিকুন নবী, যিনি রণবী নামে বিখ্যাত, তিনি এঁকেছেন। হাশেম খান, যিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, এই রফিকুন নবী এবং হাশেম খান, তাদের দুজনকে দেখেছি। তারপরে স্পেন প্রবাসী শিল্পী, উনিও চারুকলার শিক্ষক ছিলেন একসময়, মনিরুল ইসলাম, তিনিও এখানে ছবি এঁকেছেন। স্পেন প্রবাসী মুস্তফা মনোয়ার স্যার এখানে এঁকেছেন। এখানে কবি সৈয়দ শামসুল হক, তাকেও এখানে ছবি আঁকতে দেখেছি। কাজেই আমি বলবো যে চ্যানেল আইয়ের এই প্রাঙ্গণটা অনেক মানে গৌরবময়, একদম ইতিহাস সমৃদ্ধ, এবং এইরকম মানুষরা তারা এখানে এসে ছবি এঁকেছেন, মানে এইটা মানে কি বলবো, মানে এটা একদম শিহরণ জাগানো বিষয় আসলে। মানে তাদের সাহচর্য আমরা পেয়েছি এইরকম গুণী মানুষদের, এটা একটা বিশাল ব্যাপার, এটা আমাদের অনেক বড় পাওনা। এবং এই জন্য আমি চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ দিই যে তারা এই চমৎকার একটি ইতিহাস নির্মাণে তারা সামনে এগিয়ে এসেছেন। এবং আপনার লেখালেখির কথা কিন্তু শুনছিলাম, আপনি লিখেনও, সেই ব্যাপারে একটু শুনি যে ছবি আঁকা লেখা, এই দুইটা থেকে কোনটা আপনি বেশি পছন্দ করেন বা কোনটা কেমন লাগে আসলে? না, আমার আসলে দুইটাই আমার খুবই পছন্দের বিষয় আসলে। মানে আমার একেবারে শুরুটা কিন্তু ছবি আঁকাতেই, পরবর্তীতে আমি যখন শিশু সংগঠন, আমি কচিকাঁচার মেলা করতাম টাঙ্গাইলে, কচিকাঁচার মেলা, বৈশাখী কচিকাঁচার মেলা যখন করতাম, তখন 21শে সংকলন বের করতেন তারা। 21শে সংকলনের জন্য তো এখন লেখা চাইতেন সবার কাছে। আমি তো সেরকম লিখতে পারি না, কিন্তু আমাদের বড় ভাইয়া একজন ছিলেন খান মোহাম্মদ খালেদ, উনি বললেন, তারপরে আরেকজন ছিলেন ফাতেমা সাইফুল বিনু, ওনারা বললেন যে তোমার যে অনুভূতি, তুমি যেটা ভাবছো, অনুভূতি শব্দটার অর্থও তো তখন জানি না আসলে, তো বললো যে তুমি যা ভাবছো সেই ভাবনার কথাটাই তুমি সরলভাবে লিখো, হ্যাঁ ছন্দেও হতে পারে, ছন্দ ছাড়াও হতে পারে। তো আমি চিন্তা করলাম যে না, তাহলে যদি করি তাহলে একটু ছন্দের মধ্যেই দেখা যায় এটা করা যায় কিনা। তো অনেকটা ওই যে নজরুল ইসলামের প্রভাতী কবিতার অনুসরণে আমি এরকম একটা 4 লাইন কি 6 লাইনের একটা কবিতা লিখলাম, এবং সেইটা ওই 21শে সংকলন, এটা 1973 সালের কথা, 21শে সংকলনে যখন ছাপা হলো, ছাপা হয়ে ওইটা সাইক্লো স্টাইলে, তখন ওইটা একটা সিস্টেম ছিল যে একটা স্টেনসিলে লিখতে হয় স্টিলের পেন দিয়ে, লিখে লিখে, মানে ওইটা আবার কালি দিয়ে ছাপে, ওইরকম একটা সরকারি অফিসে সাইক্লো স্টাইল মেশিন ছিল। তো সেইগুলোতে সেই মেশিনে ছাপা পত্রিকাটা যখন বের হলো, ওই ছাপার অক্ষরে নিজের নাম দেখে খুবই আমি অভিভূত হই আর কি। তো তখন থেকে লেখার প্রতি একটা ঝোঁক এলো আর কি। প্রথম আমার নিজের লেখা বের হয়েছে, এটা আসলে অন্যরকম অনুভূতি হয়, অসাধারণ অনুভূতি। এবং সেই বছরই পরে বাংলার বাণী পত্রিকাতে ছোটদের পাতায় আমার একটা গল্প ছাপা হলো। এই হলো শুরু আমার লেখালেখির আর কি। তারপরে আমি তো যেহেতু শিল্প চর্চা করি, তো আমি শিল্পের বিষয়ে মূলত বেশি লিখি, আর এর সঙ্গে এর পাশাপাশি আমি কবিতা লিখি আর কি। বা এই যে চিত্র শিল্প এবং লেখালেখি দুটাকে কানেক্ট করে যখন চলে আসে, তখন কিন্তু এর রূপটা আরো বেশি ফুটে ওঠে। মান্নান, আপনার কাছে যদি আবারও একটু শুনি, এই যে এই মুক্তিযুদ্ধের ছবি আঁকা, রংতুলিতে মুক্তিযুদ্ধ, এর মাধ্যমে আপনি কি মনে করেন যে আমাদের যে প্রজন্ম বা তরুণ প্রজন্ম যারা আরো ছোট, তারা কিভাবে এটাকে অনুভব করছে বা কিভাবে এই ছড়ে যাচ্ছে সবকিছু তাদের মধ্যে? হ্যাঁ, ধন্যবাদ। এইখানে একটা কথা আমি একটু আগে যোগ করে নিয়ে যাই, সেটা হলো 16ই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হলো, আমি বিকেলে অফিসে গেলাম, তখন আমার সহকর্মীরা কেউ আসেনি, ইঞ্জিনিয়াররা 2-1 এসছে, প্রডিউসার 2-1 এসছে, এরকমভাবে কয়েকজন মাত্র লোক এসছে। কিন্তু ছবি তো অনেক যেতে হবে সময় মতো 6টায়। তখন ওই টেলিভিশনে লেখার ব্যাপারটা সেটা করতেন আমাদের মরহুম শিল্পী লুৎফর রহমান এবং আমার সহপাঠী সহকর্মী AK মাহাতাব, তারাও অফিসে আসেনি। তো অনেক স্ক্রিনে যে লেখাটা যাবে বাংলাদেশ টেলিভিশন, এই লেখাটা কে লিখবে, কোথায় পাবে? তো আমি যেহেতু ওই ডিপার্টমেন্টের লোক, আমি রং তুলি দিয়ে তাৎক্ষণিকভাবে ওই টেলপে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি টেলপে বাংলাদেশ টেলিভিশন লেখাটা লিখলাম এবং সেইটা অন এয়ারে গেল, প্রথম আমার লেখাটা। এবং কেমন একটা ইতিহাসের সাক্ষী হয়েছেন প্রথমবারের মতো। হ্যাঁ, আর এই যে আমরা এই যে বছরের পর বছর মুক্তিযুদ্ধকে নিয়ে ছবি আঁকি, এই
চ্যানেলাইজে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমাদেরকে সেখানে জায়গা করে দেয়, এইটা বাংলাদেশে একমাত্র চ্যানেলাই করে। এবং এই যে স্মৃতিকে ধরে রাখার জন্য এত শিল্পীকে তারা এখানে হাজির করতে পারছে, তাদের কাছ থেকে তাদের ছবি আঁকাগুলো নিতে পারছে, দেশবাসীকে দেখাতে পারছে, আরও শিল্পীদেরকে উৎসাহিত করতে পারছে। যেমন আমরা প্রথম শুরু করি, এরপরে এখন নতুন নতুন শিল্পীরা এখানে আসছে, সেই সঙ্গে শিশুরা তো প্রতি বছর থাকেই। এই যে পর্যায়ক্রমে শিল্পীরা আমাদের সঙ্গে অংশগ্রহণ করছে, তারা উৎসাহিত হচ্ছে আমাদেরকে দেখে, আর আমরাও খুব আনন্দের সঙ্গে তাদের সঙ্গে মিলেমিশে একসাথে কাজ করি এবং অনেকগুলো ছবি তৈরি হয়ে যায় মুক্তিযুদ্ধের উপরে। এবং এই যে মুক্তিযুদ্ধ আসলে কোনোদিন শেষ হবে না, মুক্তিযুদ্ধ চলবেই। বিশেষ করে শিল্পীদের মধ্যে এটা বংশ পরম্পরায় এই যুদ্ধটা চলতেই থাকবে এভাবে আঁকার মাধ্যমে। এবং ছোটরা তো মুক্তিযুদ্ধ দেখেনি, তারা শুনেছে, তারা বই পড়ে জেনেছে, আমাদের আঁকা দেখে শিখেছে মুক্তিযুদ্ধ কী জিনিস। এবং এখনকার শিশুরাও দেখলাম যে মুক্তিযুদ্ধের উপরে ছবি আঁকে, অনেক ছবি আঁকে মুক্তিযুদ্ধের উপরে। এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে এরা তো মুক্তিযুদ্ধ দেখার তো প্রশ্নই আসে, তার মা বাবারাও দেখেছে কিনা সন্দেহ, কিন্তু এরা মুক্তিযুদ্ধের ছবি আঁকে কি করে, কি সাংঘাতিক মেধা এই শিশুদের। একদিন এরা অনেক বড় হবে আমি আশা করি, এবং দেশের এই মুক্তিযুদ্ধকে তুলে ধরবে মানুষের কাছে তাদের ছবির মাধ্যমে। আমাদের আগের যে সব শিল্পীরা তারা কিন্তু আসলে সার্থক, কারণ তারা ইতিহাসটি ছড়িয়ে দিতে পেরেছে আর নতুন প্রজন্মের মধ্যে। জাহিদ মোস্তফা, আপনার কাছে আবারও একটু শুনি যে লেখালেখির গল্পটা তো শুনলাম, কিন্তু এই যে ছবি আঁকবো বা চিত্রশিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলবো, এই চিন্তাটা কখন আসলো মাথায়? এই চিন্তাটা আসলে আমার মানে ছোটবেলাতেই ছবি আঁকার বিষয়টা যেহেতু আমার ভালো লাগতো, আমি স্কুলের অঙ্ক খাতায় ছবি আঁকতাম কলম দিয়ে। তখন তো রং টং খুব একটা অ্যাভেলেবল ছিল না, তো সেগুলো আঁকতাম। তারপরে আমাদের যে স্কুলে যে ব্ল্যাকবোর্ডে ওই স্যার আসার আগে, টিচার আসার আগে ওই ইয়েতে আঁকতাম আর কি, চকখড়ি দিয়ে সেটা ছবি আঁকতাম। তো একদিন তো শিক্ষক দেখে ফেললেন যে আমি ছবি আঁকছি, তো পরে উনি ওনার যদি কোনো কিছু মানে ছবি আঁকার কোনো দরকার হতো বা কোনো কিছু, তখন উনি আমাকে ডেকে নিয়ে ওটা ব্ল্যাকবোর্ডে ওটা আঁকতে দিতেন। এটা এইভাবে আর কি ছবি আঁকার শুরু। আর আরেকটা বিষয় যে আমি ছবি আঁকার বিষয় নিয়ে যে পড়ালেখা করব, চারুকলায় পড়বো, এইটির বীজ কিন্তু রোপণ করে দিয়েছেন শিল্পাচার্য জয়নুল আবেদীন। আপনাদের আসলে যাত্রাটা শুরু এবং শিল্পী হওয়া। আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং কাল আপনাদেরকে ছবি আঁকতে দেখব, সাথে আরো অনেক শিল্পী, আরো ছোট ছোট শিশু শিল্পীদের ছবি আঁকা দেখব, সেদিকেই প্রত্যাশা রাখছি। এবং প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধ তো আসলে এক একটি গল্প, এবং সেই সব গল্প যখন চিত্রিত হয়, ছবির মাধ্যমে আমাদের চোখের সামনে ফুটে ওঠে, তখন সেটির অর্থ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের কাছে, এবং আমাদের চোখে ধরা দেয় মুক্তিযুদ্ধের অন্যরকম অর্থ। কাল রংতুলিতে মুক্তিযুদ্ধ আয়োজনটি আপনাদের সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তারকা কথনের সেট থেকে এখানে বিদায় নিচ্ছি।